হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমরা অনেকগুলো বিষয়ের আলোচনার অবতারণা করব। তার মধ্যে আছে ফাহিম সালের জানাজা সম্পন্ন হয়েছে। র্যান্ট রিলিফ সুবিধা পেতে কি করবেন আপনি, জ্যাকসনাইটের ব্যবসার হালচাল, মাছ ছাড়া রেস্টুরেন্টে ভিড়ে NYPD পুলিশের ক্র্যাকডাউন শুরু হয়েছে, যুক্তরাষ্ট্র সেন্সাস কমিউনিটির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, নিউজ আপডেট, এবং আমরা আলোচনা করব আজকে হুমায়ুন আহমেদ, যিনি আমাদের সবার প্রিয় লেখক এবং নাট্যকার ছিলেন। তার জীবনের শেষ সময় যখন তিনি মারা যান, এরপরে কি হয়েছিল এই বিষয়ে বলবেন আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন। আজকে যারা আমাদের সাথে আলোচনা যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন সিলভিয়া শিকদার, ইন্ডিয়া হোমসের যিনি ডিরেক্টর, ওয়ান অফ দি ডিরেক্টর, মহসিন ননি, অন্যতম স্বত্বাধিকারী হাটবাজার, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, নর্থ আমেরিকা প্রথম আলোর আবাসিক সম্পাদক, জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়, এবং ডক্টর মাসুদুল হাসান। প্যানেলে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে শুরু করবো জনাব নাজমুল হাসান আপনাকে দিয়ে আজকের দিনের আপডেট জানতে। আর দর্শকদের বলবো যে আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা অনুষ্ঠানটি অনুগ্রহ করে একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে দিনের আপডেট জানার জন্য। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ আজকে সব প্যানেলিস্টদের। আজকে খবরের শুরুতেই একটি তথ্য দিয়ে শুরু করি, যেটা আমরা গত কয়েকদিন ধরে দিয়ে আসছি। সেটি হচ্ছে যে আগামীকাল 20শে জুলাই নিউ ইয়র্কের জন্য একটি উল্লেখযোগ্য দিন, কারণ এই আগামীকাল নিউ ইয়র্ক সিটি ফেজ 4-এ প্রবেশ করছে, একটু রেস্ট্রিকশন নিয়ে, বাট ফেজ 4-এ চলে যাচ্ছি আমরা। এবং আমরা জানেন যে নিউ ইয়র্কের বাকি সব অঞ্চল, শুধু নিউ ইয়র্ক সিটি ছাড়া, ইতিমধ্যেই ফেজ 4-এ আছে। কালকে আমরা নিউ ইয়র্ক সিটির মানুষ ফেজ 4-এ প্রবেশ করছে, একটু রেস্ট্রিকশন। সেই রেস্ট্রিকশনটা হচ্ছে কোনো ইনডোর সিটিং দেওয়া হচ্ছে না রেস্টুরেন্টগুলোতে, এবং কোনো সেরকম কোনো জমায়েতেরও অনুমতি দেওয়া হচ্ছে না, ইনডোর জমায়েত। কোনো থিয়েটার খোলা হচ্ছে না, কোনো সিনেমা হল খুলবে না, কোনো প্লে গ্রাউন্ডে খুলবে না। খেলা চলবে, দর্শকদের টিভিতে দেখতে হবে। আর মিউজিয়াম খোলা হচ্ছে না, তবে জু খোলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। এই হচ্ছে মূলত ব্যাপার। আর তেমন কোনো বাধ্যবাধকতা নেই, একমাত্র সেটা হচ্ছে রেস্টুরেন্টের ইনডোর সিটিং, যেটি আমাদের কমোডিটির জন্য একটু এফেক্টিভ। কারণ রেস্টুরেন্টগুলো ইনডোর সিটিং না থাকাতে, এবং বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশ আমেরিকান মালিকানাধীন অনেক রেস্টুরেন্টই বাইরে সেভাবে প্রস্তুত হতে পারেনি, এই জন্য, এবং তারা সেভাবে অভ্যস্ত ছিল না। তো সেই কারণে তাদের জন্য একটু সমস্যা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাপারে। তবে সিটি 31শে অক্টোবর পর্যন্ত, আমি গতকালও বলেছি, পরশুদিনও বলেছি, যে আউটডোর যে সিটিংটি সেটি 31শে অক্টোবর পর্যন্ত অ্যালাউ করছে। অতএব সেক্ষেত্রে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো যারা এখনো সেই সুযোগটা নেননি, তারা নিতে পারেন। আর আজকে গতকাল এবং আজকে দুদিনই মেয়র, নিউ ইয়র্ক সিটির মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেনি, কোনো তথ্য তার অফিস থেকে দেওয়া হয়নি এই কোভিড-19-এর ব্যাপারে, কারণ মেয়র কানেকটিকাটে আছেন, যতটুকু আমরা জানতে পেরেছি, ভ্যাকেশনে আছেন। আর গভর্নরও সাংবাদিক সম্মেলন করেনি, কিন্তু তিনি টুইট করে আজকে তথ্যটা দিয়েছেন আমাদের। সেই তথ্য অনুযায়ী নিউ ইয়র্কের অবস্থা এখনো খুবই সন্তোষজনক, আমি বলবো, অন্যান্য সব স্টেটের তুলনায়, অন্যান্য দেশের তুলনায় বলা যায়। সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে গতকাল গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, যেটি সব নিউ ইয়র্ক স্টেট, যেখানে 19.5 মিলিয়ন মানুষের বসবাস, সেই স্টেটের গতকালকে টেস্টিং হয়েছিল 46,204 মানুষের। 46,204 জন মানুষকে টেস্ট করা হয়েছে কোভিড-19-এর জন্য। সেখানে দেখা যাচ্ছে 502 জনকে, মাত্র 502 জনকে পজিটিভ হিসেবে পাওয়া গেছে। এর পরিমাণ হচ্ছে শতকরা হিসেবে 1.08%, অর্থাৎ 1.08% হচ্ছে পজিটিভ। আর আপনার যেটি এর আগের দিনও কিন্তু এই একই সংখ্যায় ছিল, 1.08। অতএব গত দুদিনে সেটি উঠানামা করছে না। এবং আরেকটি সন্তোষজনক খবর হচ্ছে যে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এটি 2 পয়েন্টের নিচে অবস্থান করছে। ওইটা খুবই একটি সিগনিফিকেন্ট হিসাব, যেটি অন্য কোনো স্টেটে তো নেই। শুধুমাত্র যদি কয়েকটি ইস্টার্ন স্টেট সেটি হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে ভারমন্ট, যেখানে গত এক মাসে কোনো মৃতের খবর পাওয়া যায়নি, তারা অনেকটা কন্টেইন করেছে। নিউ জার্সিও অনেকটা সংক্রমণটাকে আয়ত্তে আনতে পেরেছে।
এবং কানেকটিকাটও পেরেছে। কিন্তু অন্যান্য আজকের আরেকটি খবর হচ্ছে গতকাল গভর্নরের দেওয়া হিসাব অনুযায়ী আজকে যেটি দিয়েছেন তিনি, তাতে হসপিটাল অ্যাডমিশন ছিল 722 জন কোভিড-19 সমগ্র নিউ ইয়র্ক স্টেটে, যা এর আগের দিন ছিল 743 জন। অতএব সেখানে একটু কমেছে রোগীর সংখ্যা, এবং মৃতের সংখ্যা সেখানে ছিল গতকাল মারা গেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে, যেটা আগের দিন ছিল 11, এর গতকাল সেটি দাঁড়িয়েছে 13, এবং এর ফলে এ পর্যন্ত মার্চের শেষ থেকে নিউ ইয়র্কে যে মৃতের হিসাবটি করা হচ্ছে কোভিড-19 নিউ ইয়র্কের স্টেটে 25,100 লোকের মতো মানুষ মারা গেছে। ইনফ্যাক্ট ফিগার হচ্ছে 25,048, 25,048 জন মারা গেছেন এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মার্চ থেকে। আর আপনারা জানেন যে ফেজ 4 এর কথা তো বলেছি। আর নিউ ইয়র্কে একটি সমস্যা এখন বেশ গুরুতর হিসেবে দেখা দিচ্ছে, এটি আগে এটা অতটা অনুভব করা যায়নি। সেটি হচ্ছে যে বাসগুলোতে, সিটির বাসগুলোতে এবং কয়েকটি ক্ষেত্রে সাবওয়েতেও এই মাস্ক পরতে চাচ্ছেন না অনেকেই, এবং এই নিয়ে ট্রানজিট ওয়ার্কারদের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যাচ্ছে। এবং এই পর্যন্ত এটি খুবই অ্যালার্মিং, খুবই উদ্বেগজনক একটি সংখ্যা যেটি নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি থেকে রিলিজ করেছে। তাতে দেখা যাচ্ছে এপ্রিলের 15 তারিখ থেকে জুনের 30, অর্থাৎ মাসে প্রায় 515 জনকে, এই 15 জন ট্রানজিট ওয়ার্কার এই আক্রমণের শিকার হয়েছেন, যেটি 2019 সালে পুরো বছরে ছিল 507 জন। এবং এইখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে এই সময়টা হিসেবটা দেওয়া হচ্ছে, সেই সময় সাবওয়ের রাইডারশিপ, অর্থাৎ সাবওয়ে যারা ব্যবহার করতেন, ব্যবহারকারীদের সংখ্যা 80% হ্রাস পেয়েছিল। আর বাসের ব্যবহারকারীদের, বাস যাত্রীদের সংখ্যা 50% হ্রাস পেয়েছিল। তা সত্ত্বেও 2.5 মাসে যে পরিমাণ আক্রমণের ঘটনা ঘটেছে ট্রানজিট ওয়ার্কারদের, সেটি গত পুরো 2019 সালের চাইতে বেশি। এটি খুবই একটি উদ্বেগজনক, এবং নিউ ইয়র্ক সিটির মানুষকে, সবাইকে মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে। গভর্নরের অফিস থেকে বলছেন, গভর্নর নিজেও বলছেন, মেয়রও বলছেন, কারণ এই মুহূর্তে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাস্ক ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সোশ্যাল ডিস্টেন্সিং এর পরেই। কিন্তু মাস্ক ব্যবহার না করার যে প্রবণতা, এবং সেটি খুব ভায়োলেন্ট, সেই প্রবণতাটি খুবই উদ্বেগজনক, এবং এটি নিউ ইয়র্কের সংক্রমণ রোধের ক্ষেত্রে একটি বিশাল প্রতিবন্ধকতা হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। আরেকটি কথা হচ্ছে, আজকে আরেকটি খবর হচ্ছে যে 16টি স্টেটে এই নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে, হ্রাস পাওয়ার কোনো লক্ষণ সেখানে দেখা যাচ্ছে না। এবং এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে তথ্যটা দিয়েছে, তাতে পৃথিবীব্যাপীও ডেইলি কেস, মানে দৈনিক আক্রমণের সংখ্যাও বেড়ে যাচ্ছে এটা। তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে আক্রমণের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, কিন্তু মৃতের সংখ্যা তুলনামূলকভাবে এপ্রিল এবং মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত, কিংবা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংক্রমণের সাথে হসপিটালে যাওয়া রোগীর সাথে মৃতের সংখ্যা যে পার্থক্যটা ছিল, যে রেশিওটা ছিল, সেটি কিন্তু এখন তার থেকে একটু কমে এসেছে। এতে ডাক্তার এবং চিকিৎসা শাস্ত্রে যারা জড়িত স্বাস্থ্যকর্মীরা বলার চেষ্টা বলেছেন অনেকে, যে করোনা ভাইরাসটি সংক্রমণের সংখ্যা বাড়ছে ব্যাপক, তবে সেইভাবে মানুষকে ঠিক ওইভাবে কাবু করতে পারছে না মৃতের সংখ্যা হিসাবে। তাই দেখা যাচ্ছে, যদিও অনেকের হসপিটালে থাকার সময়টা একটু বেড়ে গেছে, ভেন্টিলেটরের ব্যবহারও হ্রাস পেয়েছে তুলনামূলকভাবে। এটি একটি উল্লেখযোগ্য বিষয় এই করোনা ভাইরাসের ক্ষেত্রে, কারণ সংক্রমিত হচ্ছে লোকজন, কিন্তু সেইভাবে ফ্যাটাল না, অর্থাৎ সেটি সেইভাবে মারাত্মক কিছু না, তবে সেরে উঠছেন অনেকেই। যেটি নিউ ইয়র্ক স্টেটের যে হিসাবগুলো দিলাম, সেখানেও এটা উল্লেখযোগ্য, কারণ প্রায় 50,000 লোক ডেইলি টেস্ট নিচ্ছেন, সেখানে 1,000-এর নিচে টেস্ট পজিটিভ হচ্ছেন, হসপিটাল অ্যাডমিশনও 800-র নিচে থাকছেন, এবং মৃতের সংখ্যা 11 থেকে 15-এর ভিতরে উঠানামা করছে। তাতে দেখা যাচ্ছে সংক্রমণ বাড়ছে ঠিকই, কিন্তু মৃতের সংখ্যাটা, এর অর্থ এই নয় যে এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, তা হয়নি, কিন্তু মানুষ একটু সচেতন হয়েছে। এবং অনেকেই এই গত 4 মাসে বিভিন্ন স্বাস্থ্যসম্মত, এই টেলিভিশন আপনারা দেখেছেন, ডাক্তার এসে বিভিন্নভাবে ইমিউন সিস্টেম বৃদ্ধির কথা বলেছেন, তার একটা সুফল হয়তো আমরা অনেকেই এখন লক্ষ্য করছি। আরেকটি জিনিস হচ্ছে যে এই পর্যন্ত করোনা ভাইরাসে আমেরিকাতে প্রায় 1,40,000 মানুষ মারা গেছেন, এবং প্রতিটি মানুষের গড়ে ধরে নেওয়া হচ্ছে প্রায় 9 জন আত্মীয়, কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন,
কেউ নিকট আত্মীয় তারা সাফার করছেন এই পেইন, এই বেদনা, তাদের নিকটজন হারানোর। এদের সংখ্যা প্রায় মিলিয়নের বেশি, 1,40,000 মানুষ মারা গেছে। এবং তাতে ধরে নেওয়া হচ্ছে যে যদি প্রতি পরিবারে প্রতি মৃতের পিছনে 9 জন করে নিকট আত্মীয় লোকজন এই 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 কষ্টটা, মানুষ স্বজন হারানোর কষ্টটা ভোগ করেন, তাহলে দেখা যাচ্ছে 3.7 মিলিয়নেরও বেশি মানুষ এই বেদনাটা অনুভব করছেন খুব তীব্র দিকের মানুষের জন্য। আর আরেকটি জিনিস হচ্ছে যে করোনা ভাইরাস আসলে কয়দিন মানুষের শরীরে থাকে, এইটা নিয়ে একটি গবেষণা চলছে এখন বিভিন্ন হাসপাতালের রোগী এবং সবাই। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগী 3-4 মাস পরও এই করোনা ভাইরাসের সিমটম থেকে সম্পূর্ণ মুক্ত হচ্ছেন না। এটিও একটি অ্যালার্মিং বিষয় এবং উদ্বেগের ব্যাপার। আর তবে এটা নিয়ে এখনো বিস্তারিত গবেষণার ফল এখনো রিলিজ করা হয়নি, গবেষণা চলছে। তবে অনেকেই মুক্ত করোনা ভাইরাস থেকে বেঁচে গেল, করোনা ভাইরাসের রোগ থেকে মুক্ত হলেও তারা অনেকে সিমটমসটা ভোগ করছেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। আরেকটি বিষয় হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটি আরেকবার আক্রান্ত হতে পারেন কিনা সেই বিষয়টি নিয়েও গবেষণা চলছে। ডাক্তাররা বলছেন যে হ্যাঁ, করোনা ভাইরাস একবার হয়ে গেলে যে তার আর হবে না এমনটি আর এখন বলা যাচ্ছে না। অনেকে দ্বিতীয় দফায়ও আক্রান্ত হচ্ছেন। অতএব একবার কারো হয়ে গেলে তার শরীরে ইমিউনিটি ডেভেলপ করে এবং তাকে আক্রমণের ভয় নেই, এই জিনিসটা, এই মিথটি এখন আর নেই। এটি অনেকে আক্রান্ত হচ্ছেন। আরেকটা যেন হচ্ছে করোনা ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে আরেকটা বিষয়কে ধরে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ঘুমের অভাব। এই ঘুমের অভাবটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমের উপরে ট্রিমেন্ডাসলি প্রেসার ক্রিয়েট করে। এবং যারা ঘুমের অভাব প্রতিদিন যদি কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা গড়ে ঘুমাতে না পারেন কেউ, তাহলে তার শরীরের ইমিউন সিস্টেমের উপরে এটি নেতিবাচক প্রভাব ফেলে এবং পরবর্তীতে তিনি করোনায় আক্রান্ত হলে তার জন্য ভোগান্তিও বেড়ে যায়, অনেক ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা দেখা যায়। অতএব যারা এই করোনা ভাইরাসের আতঙ্কে আছেন, করোনা ভাইরাসকে দূরে থাকতে চান, তারা ইমিউন সিস্টেম, মাস্ক ব্যবহার করার পাশাপাশি দৈনন্দিন ঘুমের অভ্যাসটাও একটু বাড়ানোর চেষ্টা করা উচিত। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোটা তাদের জন্য করতে হবে। এটি ওয়েব এমডি নামক একটি ওয়েবসাইটে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎকারে আজকে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। আর এটি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটি বেদনার বিষয়, আমরা যারা আমেরিকাতে আছি, বাংলাদেশি আমেরিকান, তাদের জন্য যেই ফাহিম স্যারের হত্যা নিয়ে এবং এটিতে নতুন কিছু তথ্য আজকে এসেছে। সেটি হচ্ছে যে যিনি তাকে হত্যা করেছেন বলে অভিযুক্ত হিসাবে তাকে গ্রেপ্তার করেছে, তার সাথে একই ফাহিম স্যারের সাথে কাজ করছেন এরকম একজনকে এখন ডিটেনশনে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার পরিচয়টা এখনো দেওয়া হচ্ছে না, কারণ তার সাথে এই ঘটনার সম্পৃক্ততা কতটুকু এবং কিভাবে তা এখনো নিরূপণ করা সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষে, তারা সেটি চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে করোনা ভাইরাসের ব্যাপারে এই ফাহিম স্যারের হত্যাকাণ্ডের ব্যাপারে নানান বিষয়ে কথাবার্তা উঠছে, অনেকটাই কল্পনা প্রসূত এবং তার পারিবারিক জীবন নিয়েও, ব্যক্তি জীবন নিয়েও কিছু কথাবার্তা উঠছে, যেটির সাথে আসলে অনেকটা অনুমানমূলক। এবং এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সেটি হচ্ছে যে এই মুহূর্তে তাদের এই বেদনার সময়ে তারা যাতে নেতিবাচক খবরগুলোকে, যেগুলোর কোনো তথ্যভিত্তিক নয়, সেগুলোর প্রকাশে বিরত থাকেন, কারণ এই মুহূর্তে তাদের সন্তান হারানোর যন্ত্রণাটা খুবই তীব্র। এবং তারা আশা করছেন যে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলার যে অবস্থা সেই বিবেচনায় রেখেও এই আদালত এবং বিচার ব্যবস্থা এই ফাহিম স্যারের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি সুরাহা করতে সক্ষম হবে। তারা পরিবারের পক্ষ থেকে সকলকে এই অনুরোধটি করা হয়েছে যাতে ফাহিম স্যারের মরে যাওয়ার পরও তাকে নিয়ে অন্যায়ভাবে কিছু লেখালেখি না করা হয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা জানেন আগামীকাল কংগ্রেস অর্থাৎ সিনেট অধিবেশনে বসছে এবং এই রিলিফের স্টিমুলাসের ব্যাপারে যদিও অনেকেই এখনো প্রথম স্টিমুলাসের চেকটিও পাননি, কিন্তু দ্বিতীয় স্টিমুলাসের ব্যাপারটি মোটামুটি এক ধরনের নিশ্চিত বলা যায়, কারণ সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে হ্যাঁ তারা একটি স্টিমুলাস পেমেন্ট দিতে চান, যেটি প্রেসিডেন্টও খুব আগ্রহী। তবে অ্যামাউন্টটা এখনো বলা যাচ্ছে না। আগামী কাল যদি সিনেট অধিবেশনে শুরু হয় তখন মিচ ম্যাককনেল কি প্রস্তাব রাখেন সেটি এবং ডেমোক্রেটরা তার কি জবাব দেন সে তার উপর নির্ভর করছে। যদিও গত পরশুদিন সিনেটের ডেমোক্রেট দলের নেতা চাক শুমার বলেছেন যে রিপাবলিকান কোন সিনেটারই
কিংবা হোয়াইট হাউস থেকে কেউই ডেমোক্রেটিক সিনেটরদের সাথে এই বিষয়ে কোনো রকম পরামর্শ, সহযোগিতা কিংবা মন্তব্য গ্রহণ করছে না। তারা এই বিষয়টাতে সম্পূর্ণ এখনো কোনো কিছুই তারা জানে না, তারা বলতে পারছেন না। কিন্তু সুমার আশা করেছেন যে সিনেট নেতৃত্ব, রিপাবলিকান নেতৃত্ব এই বিষয়টি বিবেচনা করবেন যাতে আরেকটি স্টিমুলাস চেক আসে, এবং আমরা আশা করছি সেটি। এবং আরেকটা জিনিস, আগামী সপ্তাহে কিন্তু অতিরিক্ত $600 প্রতি সপ্তাহে পাওয়ার যে ব্যাপারটি ছিল সেটি শেষ হয়ে যাচ্ছে 26 তারিখ নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দাদের জন্য। 26শে জুলাই হচ্ছে শেষ দিন। তবে পরবর্তীতে এটি আর কন্টিনিউ করা হবে কিনা সেই বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। আগামীকাল সিনেটের অধিবেশনে জাতীয় কেয়ারস অ্যাক্টে, হিরোজ অ্যাক্টে এটি আছে যে জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ করার। এই ব্যাপারে সিনেটরা সরাসরি অফিসিয়ালি সরকারিভাবে কি মন্তব্য করে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল। এই আপাতত, আগামীকাল আবার পরে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। দর্শক, আমরা আজকে আলোচনা করবো আর অনেকগুলো বিষয়, তার মধ্যে র্যান্ড কিভাবে পেতে, র্যান্ড রিলিফের যে ব্যাপারটা এটা কিভাবে আপনি পাবেন এই টিপস দেবেন সিলভিয়া শিকদার। তিনি আরও বলবেন সেন্সাসের বিষয়টি তিনি বলবেন। ডক্টর মাসুদুল হাসান বলবেন এই যে দোকানগুলোতে যে ভিড় হচ্ছে এটা। মহসিন রানী বলবেন নিউ জার্সির জ্যাকসন হাইটের বিভিন্ন দোকান। জি, জ্যাকসন হাইটের বিভিন্ন দোকান এবং ব্যবসা বাণিজ্য কীভাবে খুলবে এই বিষয়গুলো তিনি বলবেন। ইব্রাহিম চৌধুরী খোকন বলবেন হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে তিনি কি দেখেছিলেন। আমরা এখন যাচ্ছি যেন ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কাছে, যে নন্দিত লেখক এবং ঔপন্যাসিক এবং নাট্যকার হুমায়ুন আহমেদের ইন্তেকালের পরে আপনি আমরা একই সাথে ছিলাম এবং ফিনারেল হোমে কি হয়েছিল এই স্মৃতিটুকু আমরা জানতে চাই আপনার কাছে, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। ইব্রাহিম চৌধুরী খোকন শুনতে পাচ্ছেন আপনি? ইব্রাহিম চৌধুরী খোকন শুনতে পাচ্ছেন? খোকন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নাজমুল ভাই, আমরা তাহলে কথা চালাই। তাহের মনে হয় কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিতে পড়লেন। জি প্লিজ। তাহের, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আমি কথা শুনতে পাচ্ছি আপনাদের। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন মাত্র শুনলাম। হ্যাঁ, আমি জনাব ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কাছে জানতে চাচ্ছি যে হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার পরে আপনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আপনার অনেক স্মৃতি আছে এই ঘটনাকে কেন্দ্র করে, ওই স্মৃতিটুকু জানতে চাই। প্রশ্নটা বুঝে ফেলছি। আমার জীবনে 19 জুলাই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এটা পেশাগত জীবন পালন করতে গিয়ে হুমায়ুন আহমেদকে আমরা চিনি 80-র দশক থেকে। তখন হুমায়ুন স্যার বিখ্যাত হন নাই একজন শিক্ষক হিসাবে, কিন্তু 19 জুলাই উনি যখন মারা যান, তার মারা যাওয়ার সাথে আমাদের কিছু ব্যক্তিগত বিষয় জড়িয়ে পড়ে। পেশাগত কাজে গিয়ে হাসপাতাল থেকে উনার মৃত্যু পরবর্তী সময় উনাকে যখন ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হলো, তখন সারা রাত সেই ফিউনারেলে আমি দাঁড়িয়ে থাকলাম। খুব ভোরে যখন আমি ফিউনারেল হোমটায় গেলাম, তখন ভোর 5টা। তখন একজন তসবিহ জপ করতেছেন। তার আপনি জানেন যে আমরা ধর্ম বিরুষ ভাই, ধর্ম পালন করি, কিন্তু ধর্মের আচার আচরণ তত বেশি জানি না। তো হুমায়ুন আহমেদকে যখন গোসল করানো হবে, তখন 4 জন লোক লাগে। সেই 4 জন লোকের ফিউনারেল হোমের ডিরেক্টর বলতেছিলেন যে আমিও যেন এর মধ্যে একজন থাকি। তো এর মধ্যে ওই হুমায়ুন আহমেদ সাহেবের একজন নিকট আত্মীয়, তিনি একাই উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন ধরনের দোয়া দুরুদ পড়তে থাকলেন। আমি ওইসব বিষয়ে কোনোদিন আমার জানাও নাই। আমার বাবার গোসল করানো ছাড়া, ওই গোসলের সময় উপস্থিত হওয়া ছাড়া আমি কখনো এরকম মৃতদেহ দেখি নাই। তো হুমায়ুন আহমেদ এর মৃতদেহ দেখে আমি বুকে পানি ঢালছিলাম, আর মনে হচ্ছিল তখন যে সারা পৃথিবীর সমস্ত ভালোবাসা আর তার যে সমস্ত অজস্র ভক্তকুল, তাদের পক্ষ থেকে এই পৃথিবীর শেষ বারিধারাটা আমি তার বুকে ঠেলে দিচ্ছি। আমি তখন অশ্রু সজল তার হাতের দিকে তাকাচ্ছিলাম, যে হাত দিয়ে তিনি জাদু দিয়েছেন, যে হাত দিয়ে তিনি মানুষকে পাগল করে রেখেছেন। আমরাও সেই একই হাত দিয়ে লিখি, একই আঙ্গুল ব্যবহার করে আমরাও পেশা চালাই।
কিন্তু তফাৎটা অনেক বড়। এই এইসব যখন ভাবছিলাম তখনই আমার দীর্ঘদিনের সাংবাদিক বন্ধু আবু তাহের হুড়মুড় করে ঢুকেন। তো আমি আবার ওখানে গোসল টোসল করানোর পরে আমাদের ধর্মীয় নিয়ম কারণ দোয়া টুয়া এসব করতে হয়। আমি ওইসবের সাথে আমার কোথাও কোনদিন কোনো সম্পর্ক ছিল না, আমি জানিও না। তো আমি মানে আমি তো আবু তাহেরকে অনুরোধ করলাম, আমি নিজেই অনুরোধ করলাম, আপনি আপনি এই কাজটা করেন। তো আবু তাহের হাত উঠালেন, আমরা কেউ নীরবে দাঁড়িয়ে থাকলাম। আমরা মনে করি যে হুমায়ুন আহমেদ তার জীবিত অবস্থায় আমাদের মানুষজনকে যে আলোর বিভা দিয়ে গেছেন, আমরা তার মৃত্যুর সময় সবার পক্ষ থেকে আমি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হোস্ট আবু তাহের উনি উপস্থিত ছিলেন, আমি মনে করি আমরা আমাদের শেষ অশ্রুটা সবার অশ্রুপাতের সাথে মিলিয়ে আমরা হুমায়ুন আহমেদকে দিতে পেরেছিলাম। আমি আজকের দিনে এই অনুষ্ঠানে আমার ব্যক্তিগত শ্রদ্ধা, তার প্রতি আমার ব্যক্তিগত ভালোবাসা, আমাদের সমষ্টিগত ভালোবাসা এবং একই সময়ে একই রোগে আক্রান্ত ছিলেন আমার মা এবং আমার ছোট ভাই বোন, আমার তখনকার যাদের সাথে আমরা একটু ভালোবাসাবাসি করতাম, তারাও এই হুমায়ুন আহমেদের বই পড়তো। আমার বোন পড়তো, আমার মা পড়তেন। এই যে এক এক প্রজন্মকে তিনি প্রভাবান্বিত করে গেছেন, এই ধরনের একজন লেখকের জন্ম আমাদের সময় হয়েছিল, এটা আমাদের অহংকার। আমরা মনে করি আজকের এই দিনে আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। হুমায়ুন আহমেদকে চলমান সময় তার যাপিত জীবনের সময়ও হুমায়ুন আহমদ এর প্রতি সঠিক বিচার করা হয় নাই। তাকে অনেক সময় হালকা সাহিত্যিক হিসাবে তখনও বলা হয়েছে, এখনো দেখা হয়। ওইসব সাহিত্যিকরা বিবেচনা করবেন, সময়ে কাল লেখা টিকে থাকবে আমরা জানি না, কিন্তু আজকের এই দিনে আমি আবু তাহের আমরা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাই। আমরা এই দিনটাকে স্মরণ রাখবো। এখানে আরো কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনা আমরা আজকে এখনই বলতে চাই না, খুব সময় নাই। আমরা আরেকদিন অন্য সময় অন্য সুযোগে ওইসব এই মুহূর্তের নাটকীয়তা, তখনকার সময়ের ওই দিনের যে বিষয়গুলা, সেখানে যে খুব শুভনীয় অশুভনীয় অনেক কিছুই ঘটেছে, আমরা এইসব বুকে চেপে আমরা এই নন্দিত নায়ককে আমরা সাহিত্যের বা নন্দিত নায়ককে আমরা বিদায় জানিয়েছি। কিন্তু আমাদের অনেক কথা, আমাদের অনেক ভালোবাসার কথা আমরা জানাবো যতদিন বেঁচে থাকবো। আমি টাইম টেলিভিশনকে আজকে সুযোগটা করে দেয় অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে যারা প্রাজ্ঞজন আছেন তাদের অনেক বলার কিছু আছে, আমি খুব ভালো বলতে পারি না, কিন্তু আমাকে সুযোগ দেওয়ার জন্য আবু তাহের, আজকে উপস্থিত যারা আছেন সবাইকে বিনীত অভিবাদন। এবং আমি নিউ ইয়র্কের বাইরে থাকি, আমাকে দ্রুত ছুটে যেতে হচ্ছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ আবু তাহের, অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপনাকে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে ধন্যবাদ। জনাব মহসিন ননি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড মিউট করা আছে মহসিন ভাই, আপনার সাউন্ডটি আনমিউট করেন একটু। ওকে, আমার মনে হয় যে ওকে মহসিন ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা দর্শকের পরপরই আমরা আসতে সিলভিয়া শিকদারের কাছে রেন্টের বিষয়টি জানার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। সিলভিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, রেন্ট রিলিফ কীভাবে পাবেন এবং আমাদের সেন্সাস নিয়ে। আমি মহসিন ননি আপনার কাছে জানতে চাই যে জ্যাকসন হাইটের ব্যবসা বাণিজ্যের ওপেনিংয়ের কি অবস্থা আপনার? মহসিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, কিচ্ছু শুনছি না আমরা আপনার কথা। মহসিন ভাই, আমি জানতে চাচ্ছি যে জ্যাকসন হাইটের বিজনেস যে বন্ধ হয়ে আছে, এগুলো খোলার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? 74 স্ট্রিট খুলবে কিনা বা অন্যান্য মানে ব্যবসা বাণিজ্য পুরো জ্যাকসন হাইট কবে থেকে শুরু হচ্ছে আপনার মনে হয়? না, 74 স্ট্রিটটা এখন খোলা আছে, বিশেষ করে আপনার গোল্ডের দোকান, তারপরে আপনার কাপড় চোপড়ের দোকান যেগুলো আছে এগুলি সবই এখন খোলা আছে। আমরা রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টগুলো শুধু এখনো আপনার শুধু টেক আউট দিচ্ছি আমরা। সিটিং ওরা যেটা করেছে রাস্তার উপরে দেওয়ার জন্য, আমরা সেটাতে এখনো সেভাবে মানে সফল কাম হতে পারছি না, কারণ আমাদের যে বাঙালি কালচার যেটা, সেটা হচ্ছে মানুষ অনেকেই আমাদের রেস্টুরেন্টে বসে হাতে খাওয়া দাওয়া করে। ইনফ্যাক্ট এটা বাইরে এইটা কতটুকু কার্যকরী হবে বুঝতে পারছেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে ফ্যামিলি, আমাদের যে ফ্যামিলি কাস্টমার, সেই কাস্টমাররা বাইরে বসে
খাওয়াটা খুব একটা কমফোর্টেবল ফিল করে না। আমরা আমি দেখেছি যে খামার বাড়ি ওনারা বাইরে ব্যবস্থা করেছে, কিন্তু ম্যাক্সিমাম সময় এটা খালি থাকে। ম্যাক্সিমাম সময় খালি থাকে, হয়তো 2-4 জন বসে একটু আপনার ওই চা সমুচা সিঙ্গারা খাচ্ছে, কিন্তু সেরকম ভাবে সফলকাম হচ্ছে না। তো সেই দিক থেকে বলবো যে আমরা এখনো রেস্টুরেন্টের বিজনেসে অনেক পিছিয়ে আছি বলা চলে। আমাদের মনে করেন যে টেক আউটে যেটা হচ্ছে সেটা আসলে সার্ভাইভ করা খুব টাফ। অনতিবিলম্বে যদি আমাদেরকে ভিতরের সিটিং দেওয়া না হয় তাহলে আসলেই আমাদের রেস্টুরেন্ট বিজনেসটা খুব একটা মানে ভালো অবস্থানে যেতে পারবো না। তো নাজমুল হাসান ভাই বললেন যে 31শে অক্টোবর পর্যন্ত বোধহয় এই বাইরের সিটিংটা তারা মানে ডেটটা তারা নির্ধারণ করেছে। সেই ক্ষেত্রে অক্টোবর পর্যন্ত আমাদের জন্য এইভাবে সার্ভাইভ করাটা খুবই টাফ। সেকেন্ড যে প্রবলেমগুলো আমাদের হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ডলর্ডদের সাথে আমাদের একটা সমস্যা হচ্ছে। ল্যান্ডলর্ডরা মানতে চাচ্ছে না, কোনো রকমের ব্রেক দিতে চাচ্ছে না, আর দিলেও সেটা খুবই সামান্য যেটা তারা মানে এগ্রি করতেছে, তাতে আমাদের ম্যাক্সিমাম জ্যাকসন হাইটের ব্যবসায়ীদের ম্যাক্সিমাম ল্যান্ডলর্ডদের সাথেই প্রবলেম হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে কথা বলেছি, যারা এখানে ব্যবসায়ী আছে, সবারই একই কথা যে আর মানে আমাদের প্রশাসন কোন রকমের আপনার কি বলে কোনো নির্ধারিত কোনো গাইডলাইন দিচ্ছে না। তারা একদিকে বলছে যে যদি ল্যান্ডলর্ডরা কোর্টে যেতে পারবে না অগস্টের 20 তারিখ পর্যন্ত, কিন্তু এটা আবার ল্যান্ডলর্ডরা মানতেছে না যে ওরা কাউকে কাউকে উকিল নোটিশ দিয়েছে তাদের লয়ারের মাধ্যমে, তারা লিজ ক্যান্সেল করতে চাচ্ছে। এই ধরনের কিছু আপনার আইনগত দিক আমরা ফেস করতেছি। তো আমরা অবশ্য একটা মিটিং করেছিলাম, আরো একটা মিটিং আমাদের সামনে করতে হবে ল্যান্ড মালিকদের মানে দোকান মালিকদের ল্যান্ডলর্ডদের সাথে কিভাবে ডিল করা যায় সেই জিনিসটাকে করার জন্য। তবে এমনিতে কিন্তু আপনি যদি সন্ধ্যার দিকে জ্যাকসন হাইটে আসেন, আপনি দেখবেন জ্যাকসন হাইট বিশেষ করে আমাদের 73rd স্ট্রিট খুব জমজমাট, রাস্তায় প্রচুর লোকজন। তবে এটা নেহাইতি আড্ডা, বিজনেসের জন্য কিন্তু এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, বরঞ্চ ওই আড্ডার জন্য অনেক ফ্যামিলি এটা আসতেছে না। আর সোশ্যাল ডিস্টেন্স যেটা বলেন সেটা কেউই মানছে না। আমার দোকানে আজকে আমার রেস্টুরেন্টে বেশ কয়েকজন আপনার মাস্ক ছাড়া ঢুকেছে, যদিও আমাদের এন্ট্রান্সে লেখা আছে যে নো মাস্ক নো এন্ট্রি, বাট অনেক পরিচিত লোকজনও আসছে। আমরা 2-4 জনকে ঠিক বের করে দেওয়া না, বলছি যে আপনারা একটু মাস্কটা পরে আসেন। এই একটা সমস্যা, সোশ্যাল ডিস্টেন্স আর এই মাস্ক পরাটা নিয়েও একটু সমস্যা হচ্ছে। মানে আমাদের বাংলাদেশিরা ওটা কি করছে, যদিও এটা শুধু আমাদের মধ্যে না, এটা এখানে আমার পাশে একটা আমেরিকান একটা বার আছে, ওখানে ওরা রাস্তার উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, ওখানে দুপুর থেকেই মনে করেন প্রচুর লোক সমাগম হচ্ছে এবং তারা তাদের কালচারে তারা গান বাজনা নিয়ে এবং ড্রিঙ্ক করতেছে। তাদের মুখে কারোর মুখেও মাস্ক নাই, তারাও মাস্ক ইউজ করে না। তো এটা কিন্তু আমাদের জন্য খারাপ, কারণ তাদের শরীরে কার করোনা পজিটিভ আমরা কিন্তু জানি না। আমরা কিন্তু ওই দিক দিয়ে আমাদের কাস্টমার আসা যাওয়া করতেছে, অনেকেই সেফ ফিল করে না, এবং এই কারণেও কিন্তু অনেক কাস্টমাররা এখনো জ্যাকসন হাইটে আসে না, যে জ্যাকসন হাইট একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে যে জ্যাকসন হাইট সেফ না এই জন্য। হ্যাঁ, ওইটাই আর কি, যে প্রচুর লোক সমাগম হচ্ছে কিন্তু অনেকেই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতেছে না, মাস্ক পরতেছে না, এই করতেছে না। এইসব কারণে যারা মানে একটু সচেতন কাস্টমার বা সচেতন নাগরিক বলা চলে যায়, ওনারা জ্যাকসন হাইটে আসতে মানে কমফোর্ট ফিল করতেছে না, এটাও একটা বড় কারণ। জি, থ্যাংক ইউ। আরেকটা মিনিট, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু বাইরের স্টেটের কাস্টমার যারা আসতো আমাদের কাছে বাজার করতে, যারা মানে আমাদের মনে করেন 400-500 টাকার বাজার তারা একজনই করতো, ওই কাস্টমার গুলো কিন্তু আসতেছে না, বিকজ আপনার আমাদের যেই অন্য স্টেট থেকে আসার জন্য যেই এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করেছে যে 14 days কোয়ারেন্টাইন। এখন ওয়াশিংটন ডিসি থেকে কেউ যদি আসে, তাকে যদি 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়, 14 দিন কোয়ারেন্টাইন করে তারপরে সে বাজার করবে, এত টাকা পড়ে না, রাইট? সো এই হচ্ছে গিয়ে আমাদের জ্যাকসন হাইটের অবস্থা। থ্যাংক ইউ সো মাচ জনাব মহসিন উনি আপনার। তবে আশা করতেছি যদি রেস্টুরেন্টের এইটা দিয়ে দিত
তাহলে আমাদের বিজনেসটা আরেকটু ভালো হতো আর কি। এই হচ্ছে আমার থ্যাংক ইউ জনাব মহসিন রনি আপনার উপস্থাপনার জন্য। আমরা যাচ্ছি সিলভিয়া শিকদার। তাহের ভাই, আমাকে বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সিলভিয়া শিকদার, ওয়েলকাম টু দ্য শো। আপনি তো আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন হোস্ট। আপনার সাউন্ড একটু আনমিউট করলে সুবিধা হয়। আপনার সাউন্ড মিউট করা আছে। সিলভিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? সিলভিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? সিলভিয়া, আপনার সাউন্ডটি একটু আনমিউট করবেন প্লিজ। জি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, প্রথমে যে হাউস রিলিফ রেন্ট রিলিফ যে বিলটি, এই বিলটি তো আপনি জানেন অলরেডি এক্সিকিউশন শুরু হয়েছে এবং অনেকে আবেদন করছেন। এটা পাওয়ার জন্য কি ধরনের টিপস ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমে ধন্যবাদ তাহের ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং অন্যান্য যারা প্যানেলিস্ট রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, রেন্ট রিলিফের বিষয়ে যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন, সেটা গভর্নর কুমোর একটি কেয়ার অ্যাক্টস এর আরেকটি অপশনস যেটা আপনার বলতে পারি। সেক্ষেত্রে গত 16 জুলাই উনি এটা অ্যানাউন্স করেছেন, যারা কোভিডে আক্রান্ত, যাদের ইনকাম বেসিকলি কোভিডে আক্রান্ত, তারা এটার জন্য এলিজিবল হবেন এবং এটা 2 উইকস অবধি থাকবে। জুলাই 30 পর্যন্ত এই রেন্ট রিলিফ প্রোগ্রামটা অ্যাপ্লিকেশনস গুলো এলিজিবল যারা ব্যক্তি তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হচ্ছে। এবং এই জন্য যে জিনিসটা রয়েছে, কতগুলো রিকোয়ারমেন্টস রয়েছে। মার্চের 1 তারিখ পর্যন্ত তারা চাকরি করেছে, মার্চের পরে তারা প্যান্ডেমিকে চাকরি হারিয়েছে। হাউস হোল্ড ইনকামের কতগুলো রিকোয়ারমেন্টস রয়েছে কাউন্টি বেসিসে। তো নিউ ইয়র্ক সিটির জন্য হচ্ছে, যদি হাউস হোল্ড মেম্বার একজন হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ইনকাম $63,700 এর নিচে হতে হবে, যেটা মিডিয়ান ইনকামের এলিজিবিলিটি লিমিটস ধরা হচ্ছে। এছাড়া যেটা রয়েছে, এরকম ওদের একটা চার্ট রয়েছে। আনফরচুনেটলি চার্টটা আমার কাছে মানে রয়েছে, মুখস্থ নেই। আমি জানি মানে প্রচুর মানুষজন এটা নিয়ে কোয়েশ্চেন করবে আমার ইনকাম তার কত, এই চার্টটা তাদের ফলো করতে হবে। এন্ড আরেকটা বিষয় হচ্ছে, এপ্রিলের 1 থেকে 31 জুলাই পর্যন্ত তাদের কাজ নেই, তারাই এটার জন্য এলিজিবল হবে। এবং একজন ব্যক্তি হাউস হোল্ড যার রেন্ট ডিউ রয়েছে, ম্যাক্সিমাম 4 মাস পর্যন্ত তারা রেন্টটা পেতে পারে। এখন বিষয় হচ্ছে এইটা যখন কে এটার জন্য এলিজিবল হবে, তো সেক্ষেত্রে ওদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা ফর্ম রয়েছে, সেটাতে ওরা ফিল আউট করলে, প্রত্যেকে ফিল আউট করলে নিজেরাই চেক করতে পারবে যে ইদার তারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। সেখানে বেসিক কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়, তারা নিউ ইয়র্কের রেসিডেন্ট কিনা, তারা প্রাইমারি টেনেন্ট কিনা, এবং তাদের কাজ কত তারিখ পর্যন্ত করেছে সেটার প্রমাণ স্বরূপ দিতে হবে, W2 ফর্ম বা এমপ্লয়মেন্ট লেটার, এবং তাদের বর্তমানের ইনকাম কত রয়েছে এবং তাদের কত টাকা ডিউ রয়েছে, এটার ভিত্তিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই ক্ষেত্রে সেই টাকাটা যারা টেনেন্ট তারা ডিরেক্টলি পাবে না, এটা ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ডিরেক্টলি ল্যান্ডলর্ডের কাছে চলে যাবে। এবং এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যাদের ডিউ রয়েছে, কেউ যদি এরকম হয়ে থাকে কাজ হারিয়েছে কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তারা এলিজিবল না। যাদের অলরেডি ডিউ রয়েছে, কারণ এই রিলিফ ফান্ডটা যে করা হয়েছে, এটা থেকে করা হয়েছে যে হ্যাঁ, নিউ ইয়র্কে যারা প্যান্ডেমিকে এফেক্টেড হয়েছে, বাসা ভাড়া দিতে পারছেন না, তাদেরকে ভাড়া না দিলে বাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে, তারা রাস্তায় গিয়ে নামবে। সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র তাদের জন্য। যেমন বহু মানুষ আমার কাছে, আমার অর্গানাইজেশনের থ্রুতে, যেহেতু আমরা সিনিয়রসদেরকে নিয়ে কাজ করি, তাদের ছেলেমেয়েরা ফোন করেছে, তাদের নেইবার্সরা ফোন করেছে, জিজ্ঞেস করছে যে তারা এলিজিবল কিনা। এমন দেখা গিয়েছে যে অনেকে ভাড়া দিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি তো ভাড়া দিয়ে ফেলেছি, আমার এই ক্ষেত্রে কিন্তু আমার তো আসলে আমি প্যান্ডেমিকে এফেক্টেড। সো এখন কোয়েশ্চেন, আপনি যদি ভাড়া দিয়ে ফেলেন, আপনি প্যান্ডেমিকে এফেক্টেড হলেও সামহাউ ইউ ম্যানেজড ইট, রাইট? কারণ আপনি যদি না দিয়ে থাকেন, এটা শুধুমাত্র তাদের জন্য। তো এটার জন্য আপনারা সিম্পলি গুগল করতে পারেন, গুগল করে দেখবেন COVID-19 রেন্ট রিলিফ ফান্ড, সেটা গেলেই আপনারা হচ্ছে HRC বলে স্টেটে, সেখানে গিয়ে নিজেরাই ট্রাই করতে পারবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ, সেই সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন, আমরা এই মুহূর্তে শুধুমাত্র আমাদের অর্গানাইজেশনের যারা সিনিয়র্স, তাদের ফ্যামিলি মেম্বার্সদেরকেই সাহায্য করছি। কারণ আমরা খুবই
অল্প সংখ্যক স্টাফ নিয়ে কাজ করছি, আমাদের মাত্র 6 জন স্টাফ। সো সারা নিউ ইয়র্ক সিটি সবার জন্য এই সহায়তাটা আমি মানে প্রদান করতে পারবো না, বাট আমি এটা বলি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে রিচ আউট করতে পারেন, আমরা আপনাদেরকে সেই লিঙ্ক গুলো ফরওয়ার্ড করে দিতে পারবো ডিরেক্টলি, আপনারা নিজেরাই এলিজিবিলিটি লিঙ্কটা ট্রাই করে দেখতে পারবেন। আর যেহেতু আমরা সিনিয়রসদেরকে নিয়ে কাজ করি, ডেফিনেটলি আমরা প্রায়োরিটি দিব যারা সিনিয়র্স তারা আমাদেরকে রিচ আউট করেন 60 অ্যান্ড অ্যাবাভ। জি তাহের ভাই, আমি যে বিষয়টা আপনার কাছে আরেকটা বিষয় আলোচনা করতে চাই, তা হচ্ছে যে এই যে র্যান্ড রিলিফের যে বিষয়টি, এই র্যান্ড রিলিফ পাওয়ার জন্য ফর্ম ফিল আপে কোন ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? হ্যাঁ, সেটা হচ্ছে যখন ইনকাম এলিজিবিলিটির ক্ষেত্রে ওরা একটা ইনটেক ফর্ম ফার্স্ট আপনাকে ফিল আউট করতে হবে। সেটা ফিল আউট করলেই যে তথ্যগুলো আমি প্রথমে বললাম, আপনি নিউ ইয়র্কের বাসিন্দা কিনা, আপনি প্রাইমারি টেনেন্ট কিনা, আপনার কত টাকা ইনকাম ছিল, বর্তমানে আপনি কত টাকা আর্ন করছেন বা নেই, সেটার ভিত্তিতে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আউট করে দিতে হবে। রাইট আউটে সেটা পপ আপ করবে আপনার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, যে হ্যাঁ আপনি ইউ মাইট বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম। সো সেই ক্ষেত্রে যদি এলিজিবিলিটি হয় তখন ওরা কিছু ক্রাইটেরিয়া দিবে। যেমন রিসেন্টলি গত ফ্রাইডেতেই আমার ওয়ার্কিং ডেজে আমি কয়েকজনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ট্রাই করেছি। মোস্টলি সেম কোয়েশ্চেন্স অ্যান্সার্স গুলোই চাচ্ছে। যারা মাইট বি এলিজিবল বলবে সেই ক্ষেত্রে আপনার প্যান্ডেমিকের আগে যখন কাজ চলে গিয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি কাজ করে থাকেন তার W2 ফর্ম, তারপর আপনার স্টেট আইডির কপি এবং আপনার রেন্ট লেটার অথবা রেন্টের রিসিপ্ট, সেই কপিগুলো আপনি ছবি তুলে রাখতে পারেন ফোনে, তারপর সেগুলো আপনি আপলোড করে দিতে পারবেন অ্যাপ্লিকেশনে। তারপর আপনাকে ওয়েট করতে হবে, তারা যোগাযোগ করে আপনাকে জানাবে যে ফার্দার স্টেপ, এবং যদি আপনি এলিজিবল হন ম্যাক্সিমাম 4 মান্থসের টাকা পেতে পারেন, এবং সেটা আপনি হাতে পাবেন না, আই মিন টেনেন্ট পাবে না, সেটা ডিরেক্টলি ল্যান্ডলর্ডের কাছে যাবে। এটা প্রশ্ন করেছেন, if someone came USA after March and don't getting unemployment, are they allowed to get rent relief advantage? সেক্ষেত্রে উনি যখন মার্চে এসছেন, এসে নিশ্চয়ই উনি যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকে, ওই ইনকাম এলিজিবিলিটি, কারণ এখানে বলাই আছে মার্চের 1 আগ পর্যন্ত তার W2 ফর্মটা দিতে হবে। সো he or she will not be eligible in this situation. Okay. এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে সেন্সাস সম্পর্কে, সেন্সাসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কতটুকু আমাদের কমিউনিটিতে বলে মনে করেন? থ্যাংক ইউ, আমার খুবই পছন্দের টপিক সেন্সাস। কারণ সেন্সাসে বলার আগে আগেই বলি, সেন্সাস হচ্ছে জনগণনা বা আদমশুমারি যেটাকে আমরা বলি, প্রতি 10 বছরে একবার আমেরিকায় হয়। এটা হেড কাউন্টস, প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে রয়েছে তারা তাদের ইনফরমেশন দিতে হবে যে হ্যাঁ আমি এখানে রয়েছি। এই ক্ষেত্রে কিছু ভুল ধারণা রয়েছে। তাহের ভাই, আপনি অনেকবারই আমাদেরকে ইনভাইট করেছেন আপনার প্রোগ্রামে, আমরা সেন্সাস নিয়ে বলেছি, কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা যেটা রয়েছে সেটা হচ্ছে তারা শুধু মনে করে যারা আমেরিকাতে নাগরিক অথবা গ্রিন কার্ড হোল্ডার শুধুমাত্র তারাই সেন্সাস ফিল আউট করবে। ঘটনাটা সেটা না, যারা এখানে থাকছে ডকুমেন্টেড, আনডকুমেন্টেড অথবা বেড়াতে এসছে 6 মাস ধরে রয়েছে, তারাও এটার জন্য মানে এই হেড কাউন্টে তারাও শামিল হবে, তাদেরকেও পার্টিসিপেট করতে হবে। আর আমাদের কমিউনিটিতে এটার গুরুত্বটা কি, আমি গত 5 বছর ধরে বেসিক্যালি কমিউনিটির সাথে কাজ করছি। আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে প্রত্যেকে এসে এই প্রশ্নটা সবার আগে করে, আমি কি কি বেনিফিট পেতে পারি। তো সেই কি কি বেনিফিটটা আপনি যদি পেতে চান, তার যোগে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে সেন্সাসে পার্টিসিপেট করতে হবে। কারণ সেন্সাসে যখন আপনি পার্টিসিপেট করবেন, সেই এলাকায় সেই স্টেটে কতজন লোক রয়েছে সেটার ভিত্তিতে ফেডারেলের ফান্ডটা ডিপেন্ড করে যে আপনার স্টেটে কত ফান্ড আসবে। তো সেই ফান্ডের মধ্যে বড় একটা অংশ রয়েছে মেডিকেড, তারপর হচ্ছে স্ন্যাপ, তারপর আপনার স্কুল কলেজ, আপনার হাউজিং, রাস্তাঘাট। যেমন আমরা রাস্তাঘাটে যখনই চলি দেখি ট্রেনে, আমি খুব বেশি দিন এই কান্ট্রিতে আসিনি, 8-9 বছর হয়েছে। আমি যখন শুরুর দিকে এখানে এসছি, 9 বছর আগের কথা বলছি, তখন ট্রেনে যে ভিড় ছিল এখন ভিড়টা অনেক বেড়েছে। তো তখন কোয়েশ্চেন হয় এত ভিড় কেন বেড়েছে? কারণ হচ্ছে জনসংখ্যা বাড়ছে। আপনারা যদি প্রত্যেকে আপনার ইনফরমেশন গুলো ফিল আউট করেন এবং বলেন, তখন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, বাসের সংখ্যা বাড়ানো হবে,
এবং এট দ্য সেম টাইম আরো যে জিনিসটা হবে আপনার স্কুল কলেজ, যেহেতু আমি সিনিয়রসদেরকে নিয়ে কাজ করি, সিনিয়র সেন্টার, সিনিয়র্স হাউজিং, সেই জিনিসগুলো আসবে। আর অনেকেই আমরা ওভারক্রাউডেড হাউজিং সিচুয়েশনে রয়েছি। যদি আমরা সেন্সাস ফিল আউট না করি, আমাদের সেই ওভারক্রাউডেড ছোট্ট 1 বেডরুমের বাসায় 7-8 জন লোক করে থাকা লাগবে, অথবা 2 বেডরুম 3 বেডরুমের বাসায় আমাদের 2-3 জন সাবটেনেন্ট নিয়ে থাকতে হবে এবং অনেক বেশি ভাড়া দিয়ে থাকতে হবে। হ্যাঁ, হয়তোবা যে সাবটেনেন্ট থাকছে সে মনে করছে আমি মাত্র $600-700 দিয়ে থাকছি, আমার লাভ। কিন্তু আপনাকে এটা ভাবতে হবে আপনি খুবই ছোট একটা বাসায় আপনার যে টাকা ভাড়া না তার থেকে অনেক বেশি ভাড়া দিয়ে আপনি থাকছেন। সো আপনাদের সবার পার্টিসিপেট করতে হবে। এবং ইটস ভেরি আনফরচুনেট আমরা কেয়ারই করি না যে আমরা আমাদের মতো অর্গানাইজেশন গুলো গলা ফাটিয়ে ফেললাম যে সেন্সাসে পার্টিসিপেট করেন। ফার্স্ট কোয়েশ্চেন, আমি কি পেতে পারি? আপনারা এই আর্থিক সহায়তাগুলো পাবেন বিভিন্ন প্রোগ্রামের থ্রুতে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে নিউ ইয়র্কের জনসংখ্যা বাড়ছে বাট কংগ্রেশনাল রিপ্রেজেন্টেশন দিনকে দিন কমে যাচ্ছে। এবছর যে পরিমাণ পার্টিসিপেট করছে সেন্সাসে মানুষ, তাতে ধারণা করা হচ্ছে আমরা কংগ্রেশনাল সিট আরো একটা লুজ করব, যদি ম্যাক্সিমাম হয় 2টা লুজ করার চান্সেস আছে। যেখানে 10 বছর আগে আমাদের 29 রিপ্রেজেন্টেশন ছিল, তারপর সেটা কমে 27 রিপ্রেজেন্টেশন হলো, এখন কমে যদি 26 বা 25 রিপ্রেজেন্টেশন হয়, আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে আমাদের কি সিচুয়েশন হতে পারে। মেডিকেড কাট হবে, স্ন্যাপ কাট হবে, হাউজিং মানে আপনার প্রাইস বেড়ে যাবে। সো ইটস দ্য হাই টাইম। সেন্সাসের সেলফ রেসপন্স পিরিয়ড ছিল 31শে জুলাই পর্যন্ত, প্যান্ডেমিকের কারণে এটাকে বাড়ানো হয়েছে। আপনারা নিজেরাই অনলাইনে গিয়ে আপনারা রেসপন্স করতে পারবেন। সেখানে মাত্র 10টা কোয়েশ্চেন করবে, ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে। আর একটা হাউস হোল্ড থেকেই সবাই মানে আপনারা যতজন একজন বাসায় থাকেন প্রত্যেকের ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে অনেককেই দেখা গেছে যারা প্রাইমারি টেনেন্ট তারা শুধু তাদের তথ্য দিচ্ছে, যারা সাব টেনেন্ট তারা লেফট আউট হয়ে গেছে, তাদের ইনফরমেশন অ্যাড করা হচ্ছে না, যেটা তাদেরকে অ্যাড করতে হবে বিকজ দে আর অলসো পার্ট অফ দিস কমিউনিটি। এবং এখানে বয়সের বিষয়টা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। অনেক মানুষ মনে করে হ্যাঁ আমার বাচ্চা হয়েছে মাত্র, তার 3 মাস বয়স, ইটস নট ইম্পর্টেন্ট, তাকে ইনক্লুড করতে হবে। সেন্সাসটা 10 বছরের জন্য। আপনি যদি যার বয়স আজকে 3 মাস, 10 বছর পরে তার বয়স হয়ে যাবে 10 বছর 3 মাস, তার মানে সে 5th গ্রেডার স্টুডেন্ট থাকবে, তার স্কুল লাগবে। আমরা খালি দৌড়াই, আমার ডিস্ট্রিক্টে ভালো কোনো স্কুল নেই, আমার ডিস্ট্রিক্টে এটা নাই সেটা নাই, বিকজ ইউ গাইস নেভার ইভেন ফিল কমফোর্টেবল টু ফিল আউট দ্য সেন্সাস। সো দিস ইজ দ্য হাই টাইম আমাদের ভয়েস রেজ করার জন্য এভাবে আমাদের পার্টিসিপেট করতে হবে। আদারওয়াইজ আমরা দিনকে দিন পিছিয়ে যাব, জনসংখ্যা বাড়বে, কোনো সুযোগ সুবিধা হবে না, তখন আর আমেরিকা সোনার আমেরিকা থাকবে না। দ্যাটস ইট তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ সিলভিয়া আপনাকে। আমরা জনাব ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে যাচ্ছি। ডক্টর মাসুদুল হাসান, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে ডক্টর মাসুদুল হাসান। হ্যাঁ জি, আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর মাসুদুল হাসান? জি, আমি শুনতে পাচ্ছি তাহের ভাই। জি, আমরা জানতে চাচ্ছি যে আপনি শুনেছেন যে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় আপনার লকডাউন মানা হচ্ছে না, এবং লকডাউন মানে কি ওই যে আপনার মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো মানা হচ্ছে না, এটা পরিণতি কি হতে পারে মনে হয় আপনার? ধন্যবাদ তাহের ভাই। আজকে আমি জ্যাকসনাইট এবং অ্যাস্টোরিয়ার অনেকগুলো জায়গায় গিয়েছিলাম। তো বিশেষ করে অ্যাস্টোরিয়াতে আমি দেখতে পেলাম যে ওখানে কেউই ম্যাক্সিমাম মাস্ক ইউজ করছে না, গ্লাভস ইউজ করছে না, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছে। তো এই জিনিসগুলো যদি কন্টিনিউ হতে থাকে, একটু আগেই শুনলেন যে আমাদের কমিউনিটিতে রেস্টুরেন্ট ব্যবসার অবস্থা কি, এবং কালকে থেকে আমাদের পরিচয় নাজমুল ভাই বললে যে সবকিছু খুলে দেওয়া হবে রেস্ট্রিকশন নিয়ে। কিন্তু আপনি যদি এসব জিনিস না মানেন, মনে করেন নিউ ইয়র্কে এখন 0-র দিকে যাচ্ছে, আমরা খুব ভালোভাবে আছি, কিন্তু আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স না, ফিজিক্যাল ডিস্টেন্স প্লাস মাস্ক প্লাস গ্লাভস এটা যদি ইউজ না করি, তাহলে পরে আমাদের একটা সাংঘাতিক খারাপ অবস্থা নিউ ইয়র্কে অ্যাট এনি টাইম আসতে পারে। কারণ দেখেন ফ্লোরিডা এবং টেক্সাস এবং অ্যারিজোনা এবং অন্যান্য অ্যালাবামা, তারপরে আপনি দেখেন ক্যালিফোর্নিয়ায় কিভাবে বেড়ে উঠছে। ওখান থেকে যদি 1-2 জন লোক বা ইয়ারে বা কোনো মতো যদি ঢুকে এখানে, আবার এটা বিস্তার শুরু হবে, এবং বিস্তারটা শুরু হলে
এটাকে সেকেন্ড স্পাইক বলা যাবে না, কারণ এখন ভাইরাসটা কিন্তু খুব পাওয়ারফুল অবস্থা ওইসব জায়গায় আছে। নিউ ইয়র্কে একবার আমরা এটা দেখেছি এবং আমরা মোকাবেলা করেছি। গভর্নর কুমো এবং আমাদের জনগণ অনেক সহায়তা করার জন্য আমরা জিরোর দিকে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ সবকিছু ভালো, কিন্তু আজকে অ্যাস্টোরিয়ায় যে অবস্থা দেখলাম, পুলিশও দেখতে কেউ কাউকে কেয়ার করতেছে না। তো এটা হলো কি, এটা কি মজার জিনিস? এটা একটা ডেঞ্জারাস জিনিস। এটা নিয়ে আমাদের লাইফ তো কোভিডের সঙ্গে হচ্ছে, তো আমাদেরকে তো এটা করতে হবে এবং আমরা যদি না করি। এবং একটু আগেই আমাদের নাজমুল ভাই একটা খুব ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে একবার করোনা হলে আর একবার হবে কিনা। আমার কাছে একটা পেশেন্ট আছে বাংলাদেশি, তার 3বার করোনা হয়েছে, সে হাসপাতালে কাজ করে 3বার। কারণ করোনা হওয়ার পরে কতদিন থাকবে, 15 দিন যদি সে থাকে কোয়ারেন্টাইনে বা নিজে যদি আপনার আইসোলেশন করে থাকে, তারপরে তাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করতে হবে। সেই মেয়েটি অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করেও ভালো ফল পেয়েছে, করোনা নেগেটিভ হয়েছে, আবার সে আক্রান্ত হয়েছে। কারণটা কি? কারণ তার ইমিউনিটি পাওয়ারটা খুব কম। সে আরেকজনের কাছে থেকে হয়তো সে গ্রহণ করেছে এবং 3rd বার যখন হয়েছে তখন সে আইসিইউ থেকে গেছে কুইন্স হাসপাতালে। তার বয়স হয়েছে মাত্র 24 বছর। সে একটা হাসপাতালে কাজ করে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি মনে করি আমার করোনা হয়েছে, আমি ভালো হয়ে গেছি, 15 দিন আমি আবার মিক্সিং করব, আমি অ্যাসিম্পটোমেটিক, এখন টেস্টের জন্য ভয় কেউ টেস্ট করতে যাচ্ছে না। অনেকে বলছে এই টেস্ট করে কি করব, কিন্তু আমি বলবো প্রত্যেককে, যাদের করোনা হয়নি তাদেরকে পিসিআর টেস্টটি করতে হবে, আর যাদের হয়েছে তাদেরকে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এই হলো আমার কথা। তাহের ভাই, আপনার প্রশ্ন যেটা করেছেন। আপনার কাছে আবার ডু ইউ হ্যাভ এনি, জনাব নাজমুল হাসান, আপনার কি কোনো আপডেট আছে, লেটেস্ট আপডেট? আমার একটু কনফিউশন আছে সিলভিয়া শিকদারের কথায়। জি, কনফিউশনটা হচ্ছে যে সিলভিয়া শিকদার যেটা বললো যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে র্যান্ড রিলিফ, আমার মনে হয় এটা কারেক্ট না। আই থিঙ্ক আমি আগেও বলেছি, আজকে একটু আগে আমি গভর্নমেন্টের নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে গেলাম, সেখানে লেখা আছে স্পষ্ট দিস ইজ নট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। একটা জিনিস যেটা সিলভিয়ার আমি শুনলাম, ভাই লিসেন কারেক্টলি, সেটা হচ্ছে সিলভিয়া বললো যে যারা র্যান্ড দিয়ে ফেলেছে তারা এটাতে পাবে না। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ কারেক্ট ইনফরমেশন। যারা র্যান্ড দিয়ে ফেলেছে স্টিল দে ক্যান অ্যাপ্লাই করতে পারে। এটা আমি যতটুকু একটু আগে দেখলাম, আমি আগেও বলেছি সেটা। এই ব্যাপারে আমরা মোটামুটি তথ্য এতদিন দিয়ে এসেছি। দুটা ব্যাপার আমার কাছে মনে হলো যে একটু কারেক্ট করা দরকার। জি নাজমুল ভাই, থ্যাংক ইউ। কারণ যারা অলরেডি দিয়ে ফেলেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ঘটনাটা এরকম না যে অ্যাপ্লাই করতে পারবে না, তারা অ্যাপ্লাই করবে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা কতটুকু পাবে সেটা। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো মানে সেই বাধ্যবাধকতাটা নাই যে আমি অ্যাপ্লাই করতে পারবো না, তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে বলা হয়েছে আপনার টাকাটা ডিরেক্টলি ল্যান্ডলর্ডের কাছে যাবে। আপনি যদি টাকা দিয়ে ফেলেন, সিলভিয়া সেক্ষেত্রে তারা বলেছে আগে যে যারা দিয়ে ফেলেছে তারা যদি 4 মাসে দিয়ে ফেলে, নেক্সট 4 মাসে সেটা তাদের যে বার্ডেনটা থাকবে, সেই বার্ডেনটা কন্টিনিউ করতে পারবে নেক্সট 4 মান্থসে। নট নেসেসারি দিয়ে ফেললে যে, আর কেউই কিন্তু পুরো টাকা পাচ্ছে না, শুধু বার্ডেনের অংশটা পাচ্ছে। তাদের ইনকাম ডিফারেন্সের সাথে বার্ডেন যেটা হবে, ল্যান্ড বার্ডেন যেটাকে ক্যালকুলেট করা হচ্ছে, সেটা পাবে। তো সেটা যদি তারা দিয়ে ফেলে নেক্সট 4 মান্থসে সেটা কন্টিনিউ করতে পারবে। এটা স্টেট থেকে বলা হচ্ছে। that's correct। হ্যাঁ, নেক্সট 4 মান্থস, কিন্তু দেয়ার ইজ এ চান্সেস যে তারা পাবে না। কারণ হচ্ছে এটার গ্যারান্টি না যে হ্যাঁ পাবেই না, কারণ আপনারা জানেন যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করেছে, বেনিফিটের সময় শেষ হয়ে যাচ্ছে, 31 জুলাই চলে আসছে, রাইট? কিন্তু অনেকে আছে প্রতি রবিবার তারা ক্লেম করে যাচ্ছে, বাট আনফরচুনেটলি এখনো টাকা এসে ঢুকে তার অ্যাকাউন্টে পৌঁছেনি। সো there are a lot of confusion। মানে প্রতিটা দিন এরকম একটা মানে স্মল টাইমের জন্য তারা রিলিফ প্রোগ্রাম পাঠাচ্ছে। আমরাও তো মানে অ্যাপ্লিকেশনের থ্রুতে অ্যাপ্লাই করি, তারপর গিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ তারা অনেকে এলিজিবল হচ্ছে, অনেকে এলিজিবল হচ্ছে না। বাট আমার সাজেশন হচ্ছে আপনারা যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তারা সেগুলো নিয়ে সাবমিট করেন, বিকজ সেখানে কিন্তু বলছে না যে আপনি অবশ্যই মাইট বি ওয়ার্ড, সেই মাইট বিটাকে স্ট্রেস দিয়ে আপনারা যান। যদি আপনি পান ইউ আর লাকি, না পেলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি 4 মাসে দিয়ে রাখেন, কারণ রেন্ট রিসিপ্টটা ইট ম্যাটার্স, বাট দেয়ার ইজ নো হার্ম টু ট্রাই।
বাট থ্যাংক ইউ নাজমুল ভাই আপনার ক্লারিফিকেশনের আচ্ছা, জন্য। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের বিষয়টা আই হ্যাভ টু চেক। ভাই আপনি কন্টিনিউ করেন, আমি আবার একটু ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখছি, বিকজ যদি আমি ভুল তথ্য দিয়ে থাকি লাইক মিসগাইড পিপল, জাস্ট চেক করে দেখি। তাহের ভাই ইউ ক্যান কন্টিনিউ। আমি জি তথ্য না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমার মনে হয় অন্যদিন আমরা এই বিষয়টি আলোচনা করতে পারবো। জনাব মাসুদুল হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ। জনাব নাজমুল হাসান, আপনি শুনেছেন যে অ্যাস্টোরিয়াতে পুলিশ ক্র্যাকডাউন করেছে এবং আরও জায়গায় ক্র্যাকডাউন করতে পারে। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশি কমিউনিটির উপর এর কী ধরনের কোনো, আপনি কি মনে করেন যে কোনো ধরনের ইম্প্যাক্ট এর উপর হতে পারে, যে যে ভিড় করা বিভিন্ন গ্রসারিতে? অফকোর্স হতে পারে। জি বাংলাদেশিরা এখনো অনেক ভাগ্যবান বলতে হয়। তার কারণটা এই জন্য বলবো যে যেভাবে ঘটনাটা শুনছি, আরেকটা বিষয় ননী ভাইয়ের ব্যাপারটা আমার একটু কথা বলার ইচ্ছা ছিল। সেটি হচ্ছে যে ননী ভাই বলেছেন যে তাদের ব্যবসা বাণিজ্য অনেক কমে গেছে। আপনারা যে সমস্ত এলাকায় থাকেন, আপনাকে আগে কখনো এত অ্যামাজন প্রাইমের ট্রাক দেখেছেন আপনাদের আশেপাশের বাসাগুলোতে? কখনো দেখেননি। এবং অ্যামাজন যেভাবে তাদের ডেলিভারির ব্যাপারটা বিস্তার করেছে নিউ ইয়র্ক সিটিতে, এবং অনেকেই ঘরে বসে অর্ডার দিয়ে ডেলিভারি নিচ্ছেন, এবং যেটি আগে ছিল না, মার্চ মাসের আগে এতটা ব্যাপক ছিল না। অতএব সেই বিষয়টাও আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে, কেন জ্যাকসনাইটে যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আউটডোর সিটিং এর ব্যবস্থা করেছে, এবং তাদের মালিকের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে ইনিশিয়ালি একটু হেজিটেশন ছিল, কিন্তু এখন তারা খুব ভালো ব্যবসা করছে। এবং একটা রেস্টুরেন্টের নাম আমি বলেই দিচ্ছি, জ্যাকসনাইটের মেরিট কাবাব। দে আর ডুইং রিয়েলি গুড বিজনেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় উই আর আউট অফ টাইম। থ্যাংক ইউ। আমাদের প্যানেলিস্ট যারা ছিলেন, সিলভিয়া শিকদার, আপনাকে অশেষ ধন্যবাদ। ইউ আর অলওয়েজ। ধন্যবাদ তাহের ভাই। আমি মাঝখানে বলছি, হ্যাঁ নাজমুল ভাই আপনি কারেক্ট, আমি আবার ওয়েবসাইটটা চেক করলাম। ইটস নট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। 2 সপ্তাহের মধ্যে যে কোনো সময় আপনারা উইকডেজেও অ্যাপ্লাই করতে পারবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ নাজমুল ভাই, কারণ আমরা মিসগাইড করতে চাই না আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পিপলদেরকে। ধন্যবাদ তাহের ভাই, আপনার যারা রয়েছেন। থ্যাংক ইউ সিলভিয়া শিকদার আপনাকে, জানান নাজমুল হাসান আপনাকে অশেষ ধন্যবাদ, এবং ডক্টর মাসুদুল হাসান, ইব্রাহিম চৌধুরী খোকন এবং মহসিন ননি, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।